গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজকে শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর সমগ্র থেকে কাকাবাবু ও আশ্চর্যদ্বীপ। আমরা এটি 4টি ভাগে ভাগ করেছি। আজ রয়েছে এর প্রথম পর্ব। কাকাবাবু বললেন, আহ কি আরাম। দুহাত ছড়িয়ে কাকাবাবু যখন বললেন আহ কি আরাম, চোখ একেবারে জুড়িয়ে গেল। মাথার মধ্যেও কি শান্তি। জানিস সন্তু, এমন সুন্দর দৃশ্য তেমন ভালো লাগে যদি মনের মধ্যে কোনো দুশ্চিন্তা থাকে। এবারে সব ঝামেলা চুকে গেছে, আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। সন্তু মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। এক একটা জায়গায় এসে মনে হয় এমন চমৎকার দৃশ্য যেন পৃথিবীর আর কোথাও নেই। পাহাড়ের চূড়ায় লাইট হাউস, আর ঠিক যেন পায়ের নিচেই সমুদ্র। পাহাড় এখানে খাড়া নেমে গেছে, সমুদ্র এখানে একেবারে গাঢ় নীল। যতদূর দেখা যায় আকাশ আর সমুদ্র। শুধু অনেক দূরে একটা সাদা রঙের জাহাজ, এখান থেকে দেখাচ্ছে ছোট্ট খেলনার মতো। জোজো বসে আছে একটা পাথরের ওপর, তার বেশ শীত করছে। শহরের মধ্যে এখন বেশ গরম, কিন্তু এখানে হু হু করছে হাওয়া, তাতে কাঁপুনি লাগে। জোজো এমনিতেই শীত কাতুরে, তার এখন সমুদ্র দেখার মন নেই। সে ভাবছে কতক্ষণে হোটেল ফিরে যাবে। এই লাইট হাউস পাহাড়ে প্রত্যেক দিন সাধারণ মানুষের আসতে দেওয়া হয়। কাকাবাবুর জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। বেশি লোকজন এসে হল্লা করলে এমন সুন্দর জায়গাটা এত ভালো লাগতো না। কাকাবাবু বললেন, বিশাখাপত্তনম জায়গাটা এই জন্যই আমার খুব পছন্দ। এখানে পাহাড় আর সমুদ্র একসঙ্গে দেখা যায়। ভারতে এরকম জায়গা আর নেই। সন্তু বলল, এত উঁচু থেকে আগে কখনো সমুদ্র দেখিনি, ঠিক যেন প্লেন থেকে দেখা। কাকাবাবু জোজোর দিকে তাকিয়ে বললেন, আমাদের জোজো তো চুপচাপ কেন? সন্তু জিজ্ঞেস করলো, কিরে জোজো, তুই এরকম পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখেছিস আগে? জোজো বলল, অনেকবার। জোজো তো সংক্ষেপে কখনো প্রশ্নের উত্তর দেয় না। সন্তু ভেবেছিল জোজো বোধ হয় কামস্কোকা কিংবা উলানবাতর এই ধরনের কোনো জায়গার নাম বলবে। সে একটু অবাক হলো। কাকাবাবু বললেন, আমরা এখন ভূগোল পড়ে জেনে গেছি পৃথিবীতে কত সমুদ্র আছে, কোন সমুদ্র কত বড়। তবুও এরকম সমুদ্রের ধারে দাঁড়ালে মনে হয় এর যেন শেষ নেই। আদিকালে মানুষদের তো গোটা পৃথিবীর সম্পর্কে কোনো ধারণাই ছিল না। কলের জাহাজও আবিষ্কার হয়নি। তখনও যারা নৌকায় চেপে সমুদ্রে ভেসে পেরেছিল তারা কত সাহসী ছিল। সন্তু জিজ্ঞেস করলো, কাকাবাবু, রামায়ণে যে পুষ্পক রথের কথা আছে সেটা নিশ্চয়ই কল্পনা? কাকাবাবু বললেন, কল্পনা তো নিশ্চয়ই। পুষ্পক রথ মানে তো অ্যারোপ্লেন। তার আবিষ্কার হয়েছে বলতে গেলে এই তো সেদিন। তার আগে আকাশে ওড়ার কোনো উপায় মানুষের জানা ছিল না। তবে কল্পনায় সব সময় মানুষ যেখানে ইচ্ছে উড়ে যেতে পারে। সন্তু বলল, তাহলে বাল্মীকি কি করে আকাশ থেকে সমুদ্র দেখার বর্ণনা লিখলেন? কাকাবাবু বললেন, বড় বড় কবিরা কল্পনায় অনেক কিছু দেখতে পান। সত্যি, রাম যখন লঙ্কা থেকে সীতাকে পুষ্পক রথে ফিরেছেন, তখন আকাশ থেকে সমুদ্রের যা বর্ণনা দিয়েছেন তাতে সত্যি যেন মনে হয় তিনি নিজের চোখে দেখেছেন। জোজো উঠে দাঁড়িয়ে বলল, সন্তু দেখ তো আমার জ্বর এসেছে কিনা। সন্তু জোজোর কপালে হাত দিল, বুকে হাত দিল, তারপর বলল, কই না তো। জোজো বলল, তবে আমার এত শীত করছে কেন? সন্তু বলল, তোর শীত করছে? বাতাস একটু ঠান্ডা ঠান্ডা, আমার তো চমৎকার লাগছে, জুড়িয়ে যাচ্ছে শরীর। জোজো বলল, তাহলে বোধহয় আমার খুব খিদে পেয়েছে। কাকাবাবু হেসে বললেন, বোধ হয় আমাদের খিদের সময় সত্যি সত্যি খিদে পায়, আর জোজোর বোধ হয় খিদে পায়। তাহলে চলো ফেরা যাক, সন্ধেও হয়ে এসছে। সন্তু বলল, একটু আগেই তো আমরা 4খানা করে কচুরি আর জিলেপি খেলাম। কাকাবাবু বললেন, সমুদ্রের হাওয়ায় তাড়াতাড়ি হজম হয়ে যায়। তারপর তিনি সামনের দিকে তাকিয়ে আপন মনে বললেন, দুদিকে ছড়িয়ে আছে দুই কালো সাগরের ঢেউ, মাঝখানে আজ
এই সময়ে ক্ষণিকের আলো। দেখ, নীল সমুদ্রের রং এর মধ্যে কিরকম কালো হয়ে আসছে, আর সেই জাহাজটা এখন ঝলমল করছে আলোয়। সন্তু জিজ্ঞেস করলো, এটা কার কবিতা? কাকাবাবু বললেন, জীবনানন্দ দাশ। তোরা পড়িসনি বোধ হয়, পড়ে দেখিস, তোদের এই বয়সটাই তো কবিতা পড়ার সময়। লাইট হাউসে কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়ে কাকাবাবু ফেরার পথ ধরলেন। রাস্তাটা পাহাড়ে গা দিয়ে ঘুরে ঘুরে গেছে। একদিকে আলোওয়ালা শহর, অন্যদিকে অন্ধকার সমুদ্র। কাকাবাবু বললেন, আমাদের জজু সাহেবের মেজাজ খারাপ। সত্যি খুব খিদে পেয়েছে বুঝতে পারছি। রাত্রিরে প্রফেসর ভার্গবের বাড়িতে নেমন্তন্ন, ভালোই খাওয়াবে মনে হয়। সন্তু বলল, নিরামিষ? কাকাবাবু একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, আমি আগে দুবার খেয়েছি। ওরা মাছ মাংস খায় না, তা নিরামিষই বা খারাপ কি? নিরামিষও অনেক ভালো খাবার হয়, অনেক রকম মিষ্টি। সন্তু বলল, যত ভালো ভালো নিরামিষ খাবার থাকুক, একটু মাছ বা মাংস না থাকলে ঠিক জিভের স্বাদ মেটে না। কাকাবাবু বললেন, ওসব নিছক অভ্যেসের ব্যাপার, ইচ্ছে করলেই অভ্যাস বদলানো যায়। এখন থেকে আমি শুধু নিরামিষই খাবো ভাবছি। হঠাৎ কাকাবাবু হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন। জোজো তাকে ধরে ফেলল। ক্রাচ নিয়ে পাহাড়ের উপরে ওঠা যেমন শক্ত, নামাও মোটে সহজ নয়। অবশ্য পুরোটা নামতে হবে না, কাছেই একটা সমতল জায়গায় গাড়ি রাখা আছে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, সন্তু, টর্চ আনিসনি? সন্তু বলল, এই রে, সেই সকালবেলা বেরিয়েছি, টর্চ আনার কথা মনে পড়েনি। ঠিক তখনই সামনের দিকে দুটি জোরালো টর্চ জ্বলে উঠল। একজন কেউ বলে উঠল, হল্ট, রেইজ ইউর হ্যান্ডস। কাকাবাবু বললেন, এ আবার কে? যার হাতে টর্চ থাকে তাকে দেখা যায় না, শুধু একটা কালো ছায়ামূর্তি। সে কয়েক পা এগিয়ে এসে ইংরেজিতে বলল, মিস্টার রাজা রায় চৌধুরী, মাথার ওপর হাত তুলে দাঁড়াও। তোমার সঙ্গে ছেলে দুটোকেও তাই করতে বলো। কাকাবাবু বললেন, কেন? হাত তুলে গৌরাঙ্গ হতে হবে কেন? আমি ক্রাচ নিয়ে চলি, দু হাত তুললে ক্রাচ ধরবো কি করে? লোকটি এবার ধমকে সুরে বলল, ক্রাচ ফেলে দিয়ে এক পায়ে দাঁড়াও, তোমার দিকে রিভলভার তাক করা আছে, যা বলছি চটপট শোনো। কাকাবাবু বিরক্তির সঙ্গে বললেন, এ কি উটকো ঝামেলা? তুমি কে? তোমার সঙ্গে আমার কিসের শত্রুতা? লোকটি বলল, হাত তুলতে আর দেরি করলে আমি গুলি চালাবো। কাকাবাবু বললেন, সন্তু, জোজো, হাত তুলেই ফেল, এত করে যখন বলছে। তিনি ক্রাচ দুটো মাটিতে ফেলে দিলেন। লোকটি বলল, রাজা রায় চৌধুরী, আমি তোমাদের এখনই কোনো ক্ষতি করব না, তবে তোমাকে একটি কাজ করতে হবে। পিন্টু ডিমোলোকে পুলিশের হাত থেকে তোমাকে ছাড়িয়ে আনতে হবে। কাকাবাবু যেন আকাশ থেকে পড়লেন। দারুণ অবাক হয়ে বললেন, পিন্টু ডিমোলো? সে আবার কে? এরকম কাউকে আমি চিনি না, নামও শুনিনি। লোকটি বলল, তুমি তার নাম শুনোনি? তুমি ধুমল কলকে তো জানো? তুমি তাকে অ্যারেস্ট করে জেলে ভরিয়ে দিয়েছ, সেই সূত্রে কাল মিন্টু ডিমোলো ধরা পড়েছে। কাকাবাবু বললেন, আমি কাউকে অ্যারেস্ট করবো কি করে? আমি কি পুলিশ নাকি? ধুমল কোন, মানে যে লোকটা মুঘল বাদশাহের আমলে টাকা জাল করে? এক একটা টাকার দাম 10-15 লাখ টাকা। এটা একটা দারুণ বড় ব্যবসা। আমি জাল টাকাগুলো ধরে ফেলে ধুমল কোলের ডেরার সন্ধান দিয়ে দিয়েছি সরকারকে, তারপর পুলিশের কাজ পুলিশ করেছে। ধুমলের দলে কে যে ছিল আমি তা জানবো কি করে? লোকটি বলল, ধুমলটা একটা বাজে লোক, ওকে সারা জীবন জেলে ভরে রাখো কিংবা ফাঁসি দাও, যা খুশি করো, কিন্তু পিন্টু ডিমোলোকে ছেড়ে দিতে হবে, আর সে দায়িত্ব নিতে হবে তোমাকে। কাকাবাবু বললেন, আমি দায়িত্ব নেব? আমি ছেড়ে দিতে বললেও পুলিশ ছাড়বে কেন? লোকটি বলল, কেসটা তো টাকা জাল করার, তুমি বলবে ডিমোলোর নামে কোনো চার্জ নেই, ওসব বাজে কাজ ডিমোলো করে না। ডিমেলো ইচ্ছে করলে ওরকম 5টা ধুমলকে কিনে আবার বিক্রি করে দিতে পারে। ধুমলটা নিজের দোষ
ঢাকার জন্য ডিমোলোর নাম বলে দিয়েছে। পুলিশ যখন আসে তখন ডিমোলো ঘুমিয়েছিল, তাই পালাতে পারেনি। কাকাবাবু বললেন, খুবই আশপাশের কথা। পুলিশের আগে থেকে খবর দেওয়া আসা উচিত ছিল। লোকটা বলল, পুলিশ এর আগেও আরেকবার হঠাৎ ডিমোলোকে ধরেছিল। সেবার ওর নামে 5টা খুনের চার্জ দিয়েছিল, একেবারে ফলস চার্জ। আমাদের লাইনে সবাই জানে ডিমেলো এ পর্যন্ত নিজের হাতে মাত্র 2টো মার্ডার করেছে। 5টা হতে এখনো দেরি আছে। পুলিশ সে দুটোর প্রমাণও পায়নি। কাকাবাবু বললেন, 2টো মার্ডার তো অতি সামান্য ব্যাপার, অন্তত 5টা না হলে শাস্তির প্রশ্নই ওঠে না। জজু আর সন্তু চুপ করে সব শুনছে। এই সময় জজু হু হু করে হেসে উঠল। লোকটি তার দিকে ফিরে বলল, শাট আপ। কাকাবাবু বললেন, আমি তো চোর ডাকাত কিংবা খুনিদের নিয়ে কারবার করি না, ওসব আমার এখতিয়ারের বাইরে। তুমি ডিমেলোকে ছাড়াবার জন্য আমার কাছে এসেছো কেন? বরং কোনো মন্ত্রীর কাছে গেলে। লোকটি বলল, এখন অন্য পার্টির সরকার, মন্ত্রী টন্ত্রীতে সুবিধা হবে না। পুলিশের বড় কর্তারা সবাই তোমার কথা শুনে। এখনো কেস উঠেনি, তুমি বললে ছেড়ে দিবে। আমরা ওকে চুপচাপ ছাড়িয়ে নিতে চাই। কাকাবাবু বললেন, প্রথম কথা, পুলিশের কর্তারা আমার এই অন্যায় অনুরোধ শুনবে না। দ্বিতীয় কথা, আমি এরকম অন্যায় অনুরোধ করতে যাবই বা কেন? লোকটি বলল, অন্যায় আবার কি? টাকা জাল করা কেসের সঙ্গে ডিমোলোর কোনো সম্পর্ক নেই। ধুমনকল ইচ্ছে করে তাকে জড়িয়েছে। তুমি টাকা জাল করা ব্যাপারটা ধরতে এসেছো, তুমি বলবে ডিমেলো তোমার কেসের বাইরে। কাকাবাবু বললেন, এসব কোর্টেই প্রমাণ হবে, তোমার বা আমার মুখের কথার কোনো মূল্য নেই। লোকটি আবার বিরক্তভাবে বলল, বললাম না, কেসটা কোর্টে ওঠার আগেই সব ব্যবস্থা করতে হবে, কালকের মধ্যেই। তারপর সে হাঁক পারল, ভিকো, ভিকো। এবার দেখা গেল অন্ধকারে আরেকটি লোক দাঁড়িয়ে আছে। সে এগিয়ে এলো। এর মধ্যেই একটু একটু চাঁদের আলো ফুটেছে। তাতে দেখা যাচ্ছে যার হাতে টর্চ আর রিভলভার সে লম্বা ছিপছিপে, আর ভিকো নামে লোকটি গাট্টা গোট্টা। লম্বা লোকটি বলল, রায়চৌধুরী, তোমার সঙ্গের একটি ছেলেকে আমি সঙ্গে নিয়ে যাব। ডিমেলো ছাড়া না পেলে সে মুক্তি পাবে না, তবে ওর ক্ষতি করা হবে না। কাকাবাবু এখনো হালকাভাবে বললেন, ওদের একজনকে নিয়ে যাবে? সর্বনাশ, ওরা দারুণ বিচ্ছু ছেলে, তোমাকে একেবারে জ্বালাতন করে মারবে। লোকটি কোনো রসিকতার ধার ধারেন না, গম্ভীরভাবে বলল, সে আমি বুঝবো। ভিকো, এই ছেলেটাকে ধরো। সেই টর্চের আলো ফেলল জোজোর মুখে। সন্তু সঙ্গে সঙ্গে বলে উঠল, ওকে নয়, ওকে নয়, ওর বদলে আমাকে নিন। জোজো বলল, না না, আমাকে বলেছে। সন্তু বলল, না জোজো, উনি দুজনে একজনকে বলেছে, আমিই যাচ্ছি। জোজো বলল, তুইও তো হিংসুটেপনা করছিস কেন রে? আমার কথা আগে বলেছে, আমার ফার্স্ট চান্স। সন্তু বলল, তুই খিদে সহ্য করে থাকতে পারবি না। কে বলেছে পারবো না? আমি একবার রকি অ্যান্ডিজে আটকা পড়ে 13 দিন না খেয়েছিলাম, দরকার হলে আমি সব পারি। লম্বা লোকটি বলল, অত কথা কিসের? ভিকো, ওই ছেলেটাকে ধরে নিয়ে চলো। ভিকো জোজোর কাঁধে হাত দিয়ে জামার কলারটা খিমচে ধরল। এইবার কাকাবাবু গর্জে উঠে বললেন, খবরদার, ওর গায়ে হাত দিবে না, আমার সঙ্গে এখনো কথা শেষ হয়নি। তিনি জোজোকে আড়াল করার জন্য এগিয়ে আসতে গেলেন। আবার একটা পাথরে পা লেগে আছাড় খেয়ে পড়লেন। খুব জোরে মাথা ঠুকে গেল। তারপর তিনি আর কোনো শব্দও করলেন না, উঠেও বসলেন না। লম্বা লোকটি টর্চ ফেলল কাকাবাবুর মুখে। কাকাবাবু চিত হয়ে পড়ে আছেন, হাত পা ছড়িয়ে, চোখের পাতা খোলা, চোখের মনে অস্থির। সন্তু হাঁটু গেড়ে পাশে বসে পড়ে থাকতে ডাকতে লাগলো, কাকাবাবু, কাকাবাবু। কোনো সাড়া নেই। সন্তু কাকাবাবুর মুখে মাথা রেখে হৃদস্পন্দন শোনার চেষ্টা করল। লম্বা লোকটি জিজ্ঞেস করল, কি হলো, অজ্ঞান হয়ে গেছে? সন্তু অদ্ভুত ফ্যাকাশে গলায় বলল, বুঝতে পারছি না, মনে হচ্ছে হার্টবিট নেই। জোজো চেঁচিয়ে বলল,
কি বলছিস সন্তু? নাকের কাছে হাত দিয়ে দেখ। লম্বা লোকটি বলল, হার্টবিট নেই মানে? বললেই হলো। একটা আছাড় খেয়ে ওসব ভরং আমার কাছে খাটবে না। তুমি সরে যাও, আমি দেখছি। সে টর্চটা ভিকোর হাতে দিয়ে হাঁটু গেড়ে বসলো কাকাবাবুর পাশে। তারপর কড়া গলায় বলল, রায়চৌধুরী, আমার সঙ্গে চালাকি করে লাভ নেই, উঠে বসো। কাকাবাবু একইভাবে পড়ে রইলেন। লোকটি কাকাবাবুর দুগালে ছোট ছোট থাপ্পড় মারতে লাগলো। নাকের তলায় আঙ্গুল রেখে দেখলো 2-3 বার চাপ দিল বুকে। রীতিমতন ঘাবড়ে দিয়ে সে বলল, মাই গড, সত্যি মরে গেল নাকি লোকটা? কিছুতে পাওয়া যাচ্ছে না। আমার বসদের কি কৈফিয়ত দেব? তারা ভাববে আমি মেরে ফেলেছি। পাশে দাঁড়ানো সন্তুকে সে জিজ্ঞেস করলো, এর হার্টের অসুখ ছিল? সন্তু মুখ নিচু করে চোখ মুছছে, মাথা নেড়ে জানালো, না। লোকটি কাকাবাবুর বুকে কান ঠেকিয়ে শব্দ শোনার চেষ্টা করলো, আর তখনই মৃত কাকাবাবু বেঁচে উঠলেন। লোহার মতন দুহাতের মুঠোয় লোকটির গলা চেপে ধরলেন প্রচন্ড শক্তিতে। লোকটা শুধু একবার শব্দ করল, আখ। সন্তু সঙ্গে সঙ্গে লোকটি রিভলভার ধরা হাতটায় একটা ক্যারাটের লাথি কষালো। রিভলভারটা উঠে গেল শূন্যে। জোজো আর ভিকু দুজনেই ছুটে গেল সেটা ধরতে। জোজোর পাতলা চেহারা, সে উঁচুতে লাফিয়ে ক্যাচ ধরে ফেলল। সেটা সে নিজের কাছে না রেখে সঙ্গে সঙ্গে ছুড়ে দিল সন্তুর দিকে। সন্তু সেটা লুফে নিয়ে ভিকুকে বলল, পিছু হটো, পিছু হটো। লম্বা লোকটা এর মধ্যে অজ্ঞান হয়ে গেছে। কাকাবাবু তাকে পাশে নামিয়ে রেখে নিজেই উঠে বসলেন। কোটের ধুলো ছাড়তে ছাড়তে বললেন, রাবিশ, আজকালকার গুন্ডা বদমাশগুলো কোনো ট্রেনিংও নেয় না, ভাবে যে হাতে একটা রিভলভার পেলেই সবকিছু জয় করে ফেলবে। রিভলভার ধরাটাও শিখতে পারেনি। ওর উচিত ছিল রিভলভারটা আমার কপালে ঠেকে তারপর আমাকে পরীক্ষা করে দেখা। সন্তু বলল, কাকাবাবু, তোমার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল? কাকাবাবু বললেন, দূর পাগল, হার্টবিট বন্ধ হয়ে গেলে কি মানুষ বাঁচে নাকি? বড় জোর 30 সেকেন্ড। ইচ্ছে করলে মানে শিখলে কয়েক মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকা যায়। সন্তু বলল, আমি তোমার বুকে কোনো শব্দ পাইনি। কাকাবাবু হেসে ফেলে বললেন, তুই ভয় পেয়ে গেছিলি নাকি? আমি তো ভেবেছিলাম তুই অভিনয় করছিস। জোজো বলল, আমি ভয় পাইনি, আমি জানতাম তুমি কিছু একটা ম্যাজিক দেখাচ্ছ। কাকাবাবু বললেন, ঠিক ম্যাজিক নয়, যোগব্যায়াম করে এটা শিখেছি। মাঝে মাঝে হৃৎপিণ্ডটাকে একটু বিশ্রাম দেবার জন্য আস্তে করে দেওয়া যায়, তখনই চলে ঠিকই, তবে আস্তে। ঘুমের মধ্যে যেমন হয়, বাইরে থেকে সহজে বোঝা যায় না। জোজো বলল, আমি রিভলভারটা কিরকম ক্যাচ তুলুম দেখলেন? ওটা যদি ওই ভিকো ধরে নিত তাহলে সবকিছু আবার অন্যরকম হয়ে যেত, তাই না? কাকাবাবু বললেন, ততক্ষণে আমি আমারটা বের করে ফেলতাম। তবু যা হোক, তুমি দারুণ ক্যাচ ধরেছ ঠিকই। জোজো বলল, আমি ক্রিকেটে উইকেট কিপার হয়ে খেলেছি। কাকাবাবু বললেন, তুমি অনায়াসে রঞ্জি ট্রফিতে খেলতে পারো। জোজো তাচ্ছিল্যের সঙ্গে বলল, মোহনবাগান ক্লাব থেকে আমাকে কতবার ডেকেছে, কিন্তু আমি ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছি, এখন পিয়ানো শিখছি। সন্তু রিভলভারটা তাক করে আছে ভিকোর দিকে। সে দুহাত তুলে আছে। এখন পর্যন্ত সে একটা কথাও বলেনি। বোবা কিনা কে জানে। কাকাবাবু লম্বা লোকটার গলায় হাত বুলিয়ে বললেন, বেশ ফুলে গেছে, তবে ওর জ্ঞান ফিরে আসবে একটু বাদেই। কিন্তু ততক্ষণ কি আমরা এখানে বসে থাকবো? ভিকোর দিকে তাকিয়ে তিনি বললেন, ওহে, একে নিয়ে যাও, নিচে গিয়ে মুখে জলের ছিট ছিটে দাও। ভিকু এগিয়ে এসে লম্বা লোকটাকে কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করতেই সে উহ আহ করে উঠল। তার জ্ঞান ফিরে আসছে। সে আচ্ছন্নভাবে বলল, ক্যা হুয়া? জোজো বলল, হুক্কা হুয়া। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তুমি আমার নাম ধরে ডাকছিলে, তুমি আমাকে চেনো?
লোকটি কোনো উত্তর দিল না। কাকাবাবু আবার জিজ্ঞেস করলেন, তোমার নামটা কি তা তো জানা হলো না? লোকটি তার উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, মাই গান, হোয়ার ইজ মাই গান? কাকাবাবু বললেন, ওটা তুমি ফেরত পাবে না, পুলিশের কাছে জবাব দেও। যদি তোমার লাইসেন্স থাকে সেখান থেকে ফেরত নিয়ে যাবে। লোকটি এবার বলল, রাজা রায়চৌধুরী, এর শাস্তি তুমি পাবে, তোমাকে এমন শাস্তি দেওয়া হবে। কাকাবাবু তাকে থামিয়ে দিয়ে বললেন, যাও যাও, এখন বাড়ি যাও, গলায় গরম গরম সেক দাও, না হলে আরো ফুলে যাবে। এবারে ভিকো তাকে টানতে টানতে নিয়ে গেল। ওরা অন্ধকারে মিলে যাবার পর কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, চল, আমাদের হোটেলে ফিরতে হবে তাড়াতাড়ি, জামা টামা বদলে বেরোতে হবে আবার, রাত্রিরে নেমন্তন্ন আছে না। অধ্যাপক ভার্গবের বাড়ি। অধ্যাপক ভার্গবের বাড়িটি একটি টিলার উপরে। এখান থেকে সমুদ্র দেখা যায়। বাড়ির সামনে অনেকখানি বাগান, গেটের সামনে দুজন বন্দুকধারী গার্ড। একবার অধ্যাপক ভার্গবের ওপর গুন্ডারা হামলা করেছিল, তারপর থেকে এরকম পাহারার ব্যবস্থা হয়েছে। কাকাবাবুদের গাড়িটা থামতেই একজন গার্ড এগিয়ে এলো পরিচয় জানবার জন্য, কিন্তু কাকাবাবুকে দেখেই চিনতে পেরে সে স্যালুট দিয়ে বলল, আসুন স্যার। গাড়ি থেকে নেমে জোজো বলল, কি সুন্দর জায়গায় বাড়িটা, ইতালিতে এরকম একটা বাড়িতে আমি থেকেছি। সন্তু জিজ্ঞেস করলো, সেটা কার বাড়ি ছিল? জোজো বলল, একসময় সে বাড়ি ছিল লিওনার্দো দা ভিঞ্চির, নাম শুনেছিস তো? তারপর সে বাড়িটা নিয়ে নেয় মুসোলিনি, এর নাম শুনেছিস? সন্তু দুবারই মাথা নাড়ল দেখে জোজো বলল, খুব তো মাথা নেড়ে যাচ্ছিস, সত্যি সত্যি চিনিস, বলতো। সন্তু বলল, মোনালিসা নামে বিখ্যাত ছবিটা এঁকেছিলেন মুসোলিনি, আর লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন হিটলারের চামচে। কাকাবাবু হেসে ফেললেন। জোজো বলল, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? সন্তু বলল, আমি ভুল বললে তুই ঠিক করে দিবি কি করে, সেজন্য উল্টে দিয়েছি। কাকাবাবু জিজ্ঞেস করলেন, জোজো, তুই যখন বাড়িটাতে ছিলি তখন তার মালিক কে? জোজো বলল, কাউন্ট কুইজারলিং। আপনি নাম শুনেছেন? কাকাবাবু বললেন, কাউন্ট কুইজারলিং, না, এ নাম তো শুনিনি। জোজো বলল, ইনি ইনি তিমি মাছের গান রেকর্ড করে বিখ্যাত হয়েছেন, আমার বাবার শিষ্য ছিলেন। কাকাবাবু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললেন, হ্যাঁ, তিনিও গান গায়, কোথা যেন পড়েছি। তুই শুনেছিস সেই গানের রেকর্ড? জোজো বলল, অনেকবার। তিনি মাছের গলার আওয়াজ অনেকটা ভীমসেন, যোশীর মতন। ওই বাড়িটাতে আবার ভূত ছিল, খুব জ্বালাতন করত। সন্তু বলল, তাই নাকি, তুই ভূতও দেখেছিস? জোজো বলল, সবাই দেখেছে, খাবার টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতো হ্যাংলার মতন। কার ভূত জানিস? মুসুলিনির। সেই ভূত তাড়াবার জন্যই বাবাটাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। সন্তু বলল, উনি কি করে ভূত তাড়ালেন? জোজো বলল, বাবা তিব্বত থেকে একটা মন্ত্র শিখে এসেছিলেন, যাতে ভূতদের ছোট করে ফেলা যায়। মনে করো ভূতটার সাইজ 6 ফুট, সেটা হয়ে গেল 6 ইঞ্চি। তারপর বাবা সেই 6 ইঞ্চি ভূতটাকে পুড়ে ফেলেন একটা কাচের বোতলে। ভূতরা জানিস তো দেওয়াল ভেদ করে চলে যেতে পারে, লোহার দরজাও ভেদ করতে পারে, কিন্তু কাচকে ভয় পায়, নিজের ছায়াতেও দেখতে পায় তো, তাই। কাকাবাবু বললেন, এটাও একটা নতুন খবর, ভূতরা যে কাচের দেওয়াল ভেদ করতে পারে না, এটা আগে জানা ছিল না। সন্তু জিজ্ঞেস করলো, তারপর সেই বোতলটার কি হলো? জোজো বলল, সেটা রোমের ন্যাশনাল মিউজিয়ামে রাখা আছে, যে কেউ গিয়ে দেখে আসতে পারে। কাকাবাবু বললেন, একবার গিয়ে দেখতে হবে তো, জোজোর কাছ থেকে কত কিছু শেখা যায়। সন্তু বলল, মুসোলিনি ভূত নাম দিয়ে তুই একটা গল্প লিখে ফেল, পারিস? জোজো বলল, লিখবো লিখবো, যেদিন আমি লিখতে শুরু করব দেখবি তখন অন্য সব লেখকরা ফ্ল্যাট হয়ে যাবে। কাকাবাবু দরজার বেল টিপলেন, স্বয়ং প্রফেসর ভার্গব খুলে দিলেন দরজা।
প্রফেসর ভার্গবের ছোট্টখাট্ট চেহারা, মাথায় টাক, মুখে সাদা দাড়ি, হলুদ রঙের একটা সিল্কের আলখাল্লা পরে আছেন। কাকাবাবুকে দেখেই তিনি উচ্ছ্বসিতভাবে বললেন, আসুন আসুন, ও রায়চৌধুরী, এই নিয়ে দুবার আপনি আমাকে বাঁচালেন। আমার মান সম্মান সব যেতে বসেছিল। কাকাবাবু বললেন, আরে না না, আমি আর এমন কি করেছি? প্রফেসর ভার্গব কাকাবাবুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। ঘরের মধ্যে অনেক পুরনো আমলের পাথরের মূর্তি সাজানো রয়েছে। দেওয়ালের গায়ে কাচের আলমারিতেও বিভিন্ন যুগের মাটির বাসনপত্র আর ছোটখাটো জিনিস, যেন মিউজিয়ামের একখানা ঘর। অবশ্য সোফা সেট আর চেয়ারও আছে, তাতে বসে আছেন আরো 5 জন। এরা নিমন্ত্রিত। একজনকে কাকাবাবু চিনলেন, পুলিশ কমিশনার পদ্মনাভন। অন্য সবাই ইতিহাসের পণ্ডিত। আরেকজন লম্বা ছিপছিপে লোক এদিকে পেছন ফিরে দেওয়ালের আলমারির জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। তিনি এবার মুখ ফিরিয়ে বললেন, আমার সঙ্গে আলাপ করে দিলেন না? কাকাবাবু খুব অবাক হয়ে বললেন, আরে নরেন্দ্র, তুমি হঠাৎ এখানে এলে কি করে? নরেন্দ্র বর্মা হেসে বললেন, কেন, তুমি নিমন্ত্রণ পেতে পারো, আর আমাকে বুঝি প্রফেসর ভার্গব নিমন্ত্রণ করতে পারেন না? কাকাবাবু বললেন, কিন্তু তুমি এই সময় ভাইজাগে এসেছো, সেটাই তো আমি জানি না। সুকুমার রায় লেখা তো পড়োনি? পড়লে তোমায় বলতাম, গেছো দাদা, কখন যে কোথায় থাকো তার ঠিক নেই। নরেন্দ্র বর্মা বললেন, হায়দ্রাবাদে এসেছিলাম একটা কাজে, খবরের কাগজে দেখলাম তুমি শহরে আছো, তাই চলে এলাম তোমাকে একটা সারপ্রাইজ দিতে। এখানে এসে পড়েছি গেট ক্র্যাশ করে। প্রফেসর ভার্গব বললেন, নরেন্দ্রজি, এবার মিস্টার রাজারায় চৌধুরী কিভাবে আমাকে বাঁচিয়েছেন তার সবটা শুনেছেন? নরেন্দ্র বর্মা বললেন, খবরের কাগজে যেটুকু পড়েছি। নিমন্ত্রিতদের মধ্যে একজন ইতিহাসের অধ্যাপক বললেন, আমরাও সবটা জানি না, বলুন না, শুনি শুনি। প্রফেসর ভার্গব বিস্তারিতভাবে বলতে শুরু করলেন। ভার্গব একসময় ইতিহাসের অধ্যাপক ছিলেন, রিটায়ার করেছেন অনেক দিন আগে। এখনো তিনি বহু মূর্তি সংগ্রহ করেন, বহু পুরনো আমলের ছবি, মুদ্রা, অস্ত্র আছে তার কাছে। এসবের কিছু কিছু তিনি মাঝে মাঝে বিক্রিও করেন। মাসখানেক আগে একজন খুব বড় ব্যবসায়ী তার কাছ থেকে সম্রাট শাহজাহানের আমলের 5টি স্বর্ণমুদ্রা কিনেছিলেন 7.5 লক্ষ টাকা দিয়ে। কয়েকদিন পরে সে ব্যবসায়ীটি থানায় ডায়েরি করলেন যে ওই 5টা কয়েনই নকল। প্রফেসর ভার্গব জেনে শুনে তাকে জাল জিনিস বিক্রি করেছেন। পুলিশ যখন খোঁজ নিতে এলো, তখন প্রফেসর ভার্গব তো খুবই অবাক হলেন। তিনি ওই কয়েনগুলো সংগ্রহ করেছিলেন রাজস্থানে এক রাজার বংশধরের কাছ থেকে। তিনি নিজে একজন বিশেষজ্ঞ। কেনার সময় তিনি ভালো করে পরীক্ষা করে দেখে নিয়েছিলেন ওগুলো জাল হতেই পারে না। সেই ব্যবসায়ীটির কাছ থেকে 5খানা মুদ্রা নিয়ে যাচাই করতে দেওয়া হলো। তারা 3জনই জানালেন মুদ্রাগুলি সত্যিই জাল। শাহজাহানের আমল তো দূরের কথা, ওগুলো বানানো হয়েছে হাল আমলে। প্রফেসর ভার্গব রাজস্থানের যে রাজার নাম বলেছিলেন, পুলিশ খোঁজ নিয়ে দেখল রাজস্থানে ওই নামে কোনো রাজা বা রাজকুমার কখনো ছিল না, সে নামটাও জাল। এর মধ্যেই আরেকজন ব্যবসায়ী থানায় অভিযোগে জানালো যে সেও প্রফেসর ভার্গবের কাছ থেকে 3টি আকবরী মোহর কিনেছিলেন, সেগুলোও জাল। এরপর প্রফেসর ভার্গবকে গ্রেফতার করা ছাড়া পুলিশের আর কোনো উপায় নেই। ইতিহাসের অধ্যাপক সুভাষ রাও বললেন, আমরা খুব অবাক হয়ে গিয়েছিলাম। প্রফেসর ভার্গব এত বড় পণ্ডিত, তিনি মুদ্রাগুলো আসল না নকল তা চিনবেন না, এমন তো হতে পারে না। অথচ তার কাছ থেকে লোকে এগুলো কিনেছে। পুলিশ কমিশনার পদ্মনাভন বললেন, আমি ভার্গবকে চিনি অনেকদিন ধরে, শ্রদ্ধা করি, অথচ আমার এই আদেশ নিয়ে ওকে গ্রেফতার করতে হলো। অবশ্য কোর্টে ওর জামিন পাওয়া নিয়ে আমার আপত্তি করিনি। ভার্গব বললেন, জামিনে ছাড়া পেলাম তো বটে, কিন্তু তারপর মামলা চলবে। আমার দারুণ বদনাম রটে গেল, কেউ আমার কথা বিশ্বাস করে না। আমার তখন দিশেহারার মতো অবস্থা।
তাই একদিন রায়চৌধুরীকে ফোন করে পরামর্শ চাইলাম। পদ্মনাভন বললেন, রায়চৌধুরী, এর পরের অংশটা আপনি বলুন। কাকাবাবু বললেন, অপরাধ জগৎ নিয়ে তো আমার কারবার নয়, আমি রহস্য সন্ধানী। ভার্গব আমার অনেকদিনের বন্ধু, আমিও ইতিহাসের ভক্ত। পুরনো আমাদের মুদ্রা নিয়ে কিছু নাড়াচড়া করেছি এক সময়। যাদের আমি বন্ধু বলে মেনে নিই তাদের আমি 100% বিশ্বাস করি। সুতরাং আমি ধরেই নিলাম ভার্গবের পক্ষে জাল মুদ্রা বিক্রি করা একেবারেই সম্ভব নয়। নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। পদ্মনাভন বললেন, এমনিতেই 50 টাকা 100 টাকার নোট কেউ কেউ জাল করে, ধরাও পড়ে যায়। কিন্তু ইতিহাসের আমলে কয়েনও যে জাল হয় সে কথা আগে শুনিনি। কাকাবাবু বললেন, এটা একটা খুব লাভজনক ব্যবসা, সারা পৃথিবীতেই চলে। ভার্গবের ফোন পেয়ে ভাবলাম গিয়ে দেখাই যাক ব্যাপারটা। ভার্গবকে বললাম, আমি ভাইজাগ যাচ্ছি, কিন্তু তোমার বাড়িতে উঠবো না। আমার কথা কখনো জানাবার দরকার নেই। তাই আমার 2 চেলা সন্তু আর জোজোকে নিয়ে উঠলাম একটা হোটেলে, যেন বেড়াতে এসেছি। ভার্গব বলল, আশ্চর্য ব্যাপার, মাত্র 3 দিনের মধ্যে রায়চৌধুরী ওদের ধরে দিতে পারলেন। পদ্মনাভন বললেন, সত্যি, আপনি আমাদের তাকও লাগিয়ে দিয়েছেন। কাকাবাবু বললেন, ব্যাপারটা তো খুব সোজা। আপনারা যদি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ভার্গবের পক্ষে এই কাজ করা সম্ভবই নয়, তাহলে উল্টো দিকটা দেখতে পেতেন। তা নয়, আপনারা ভেবেছিলেন হলেও হতে পারে। মানুষ কি জেনে শক্ত। ভার্গবকে দেখে ভালো মানুষটি মনে হয়, কিন্তু সে গোপনে 2 নম্বর কারবার করে। ইতিহাসের অধ্যাপকরা মাথা নিচু করলেন। পদ্মনাভন বললেন, সত্যি, আমাদের তাই মনে হয়েছিল, সেজন্য আমি ক্ষমা চাইছি। কাকাবাবু বললেন, উল্টো দিকটা হচ্ছে কিছু লোক এসে ভার্গবের কাছ থেকে অনেক টাকা দিয়ে কিছু দুর্লভ মুদ্রা কিনে নিয়ে গেছে। তারপর সেগুলোকে চটপট জাল করে সেই জাল টাকায় জমা দিয়েছে থানায়, দোষ চাপিয়েছে ভার্গবের ঘাড়ে। এবার তারা ভার্গবের কাছ থেকে টাকা ফেরত আদায় করবে আর আসল মুদ্রাগুলো বিক্রি করে দিবে অন্য জায়গায়। যদি বিদেশে চালান করে দিতে পারে তাতে অনেক বেশি লাভ। জোজো বলল, একেবারে প্রথম কাকাবাবুকে ছদ্মবেশে ধরতে দেখেছি। কাকাবাবু হেসে ফেললেন, বললেন, আমি খোঁড়া মানুষ, আমার পক্ষে ছদ্মবেশ ধরা বেশ শক্ত। আমার চেহারাটা অনেকেই চেনে, আর খোঁড়া পাটা তো লুকোতেই পারবে না। তাই একটা হুইল চেয়ার ভাড়া করে আরো বুড়ো সাজলাম। থুথুরে বুড়ো আর 2টা পাই অচল। সেই হুইল চেয়ার নিয়ে ঘোরাঘুরি করতে লাগলাম কয়েকটা দোকানে। প্রত্যেক শহরেই কিছু অ্যান্টিক জিনিসপত্রের দোকান থাকে, মূর্তি, ভাস, কয়েন, ছবি এসবই পাওয়া যায়। বিখ্যাত জিনিসগুলো এদেশের কোথায় আর কার কাছে আছে ওরা সব খবর রাখে। আমার পরিচয় হলো পাতিয়ালার মহারাজার কাকা। পাতিয়ালার মহারাজের সত্যি একজন কাকা আছেন, যার শখ হচ্ছে খুব দামি দামি পুরনো জিনিস সংগ্রহ করা। এখানে একটা বড় অ্যান্টিকের দোকানে গিয়ে বললাম, আমার কয়েকখানা আকবরী মোহর চাই, যত টাকা লাগে দেব। প্রথমে ওরা বলল, ওদের স্টকে এরকম জিনিস নেই। দ্বিতীয় দিন গিয়ে বললাম, যেখান থেকে পারো জোগাড় করে দাও, এক একটা মোহরের দাম দেব 10 লাখ টাকা। অত টাকার লোভ ওরা সামলাতে পারল না। এক দোকানদার বলল, আপনি সন্ধ্যার পর আসুন। গেলাম 7:30টার সময়। এবারে প্রথম থেকে সন্তুকে সঙ্গে নেয়নি, ওকেও কেউ কেউ চিনে ফেলতে পারে। শুধু জোজো আমার হুইল চেয়ার ঠেলে নিয়ে যায়। অবশ্য ওকেও দাড়ি গোঁফ লাগিয়ে বয়স্ক সাজিয়েছিলাম। জোজো বলল, বাকিটা আমি বলবো। দোকানদারটা আমাদের নিয়ে গেল ডলফিনস নোজ পাহাড়ের কাছে একটি বাড়িতে। সেই বাড়ির মাটির তলায় ঘর আছে, 2জন লোক বসেছিল সেখানে। তাদের একজন বলল, আপনি আকবরী মোহর খুঁজছেন? দিতে পারি, ক্যাশ টাকা এনেছেন? কাকাবাবু বললেন, লাখ লাখ টাকা কি সঙ্গে আনা যায়? সে তো বিরাট বোঝো। আমার কাছে ডলার আছে। ডলার শুনে ওদের লোভ আরো বেড়ে গেল। তারপর কাকাবাবু বললেন, আমি বুড়ো হয়েছি বলে আমার চোখকে ফাঁকি দিতে পারবে না, নকল চালাবার চেষ্টা করো না। প্রত্যেকটা কয়েন আমি পরীক্ষা করে দেখে নেব।
এবার ওরা একটা ভেলভেটের বাক্স নিয়ে এলো। তার মধ্যেই রয়েছে সে 3টে সোনার টাকা। কাকাবাবু বললেন, মোটে 3টে, আর নেই? ওরা আরো 3টে এনে দিল। কাকাবাবু 2খানা মোহরই ডান হাতে তালুতে রেখে পরীক্ষা করতে লাগলেন। তারপর সেগুলোর মধ্য থেকে 3খানা বেছে নিয়ে মাটিতে ফেলে দিয়ে বললেন, এগুলো ঝুটো মাল। শোনো, সারা পৃথিবীর যারা কয়েন এক্সপার্ট তারা আমাকে চেনে। আজ পর্যন্ত আমাকে কেউ ঠকাতে পারেনি। আসল মাল মোটে 3টের বেশি নেই, তা বললেই পারতে। ওদের একজন বলল, আমরা তো স্যার এত বুঝি না, দালালদের কাছ থেকে কিনি। মুঘল আমলের অন্য কয়েন চলবে? শাহজাহানের মোহর? কাকাবাবু বললেন, শাহজাহানের আমল মোহর আমার নিজের কালেকশনে বেশ কয়েকটা আছে, তবু নিয়ে এসো তো দেখি। এবার ওরা নিয়ে এলো আরো কয়েকটা ভেলভেটের বাক্স। তার একটা খুলে কাকাবাবু আমার দিকে ফিরে বললেন, মোহন সিং, এখন কটা বাজে? ঠিক 9টার মধ্যে আমাকে ডিনার খাওয়ানোর জন্য ফিরে যেতে হবে। এই কটা বাজে ছিল আমাদের আগে থেকে ঠিক করা কোড। আমি ঘড়ি দেখি সময় বলে ওদের জিজ্ঞেস করলাম, বাথরুমটা কোথায়? আমার আজ দুপুর থেকে পেট খারাপ। আমি পেটটা চেপে ধরতে ওরা আমাকে একটা বাথরুম দেখিয়ে দিল। তার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে আমি মোবাইল ফোনে খবর দিল পুলিশ কমিশনার অফিসে। সেটাও কাকাবাবু আগে থেকে ঠিক করেছিলেন। 10 মিনিটের মধ্যে কাছাকাছি থানা থেকে পুলিশ এসে গেল। তখনও কাকাবাবু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মোহরগুলো পরীক্ষা করছেন। কাকাবাবু বললেন, এতে বোঝা গেল মোবাইল ফোনের উপকারিতা, গোপনে খবর দেওয়ার সুবিধে। পুরো দলটাই ধরা পড়ে গেল। প্রফেসর ভার্গব বললেন, আসল কয়েনগুলো উদ্ধার হলো বলেই আমি বেঁচে গেলাম। সুভাষরাও বললেন, রোমহর্ষক কাহিনী। তবুও একটা কথা জিজ্ঞেস করবো রায়চৌধুরী সাহেব, আপনি বুড়ো মানুষ, সঙ্গে মাত্র এই ছেলেটি, ওই গুন্ডাদের ডেরায় ঢুকেছিলেন যদি আপনাদের খুন করে সব টাকা পয়সা কেড়ে নিত? ওরা নিশ্চয়ই ভেবেছিল আপনার কাছে অনেক ডলার আছে। এখানে তো যখন তখন খুন হয়। কাকাবাবু বললেন, অপরাধ জগতেও নানা রকম শ্রেণীভেদ আছে। যারা জালিয়াত তারা সাধারণত খুন জখমের মধ্যে যায় না। স্মাগলাররা যেমন ডাকাতি করে না, তাছাড়া একজন সাধারণ লোককে খুন করতে পারে, কিন্তু পাতিয়ালার মহারাজা কাকাকে খুন করলে যে খুব হইচই পড়ে যাবে তা ওরা জানে। আমি বুড়ো সাজলেও তেমন বুড়ো তো নই। আমার একখানা থাপ্পড় অনেকেই সহ্য করতে পারে না। তাছাড়া আমার কাছে রিভলভার ছিল, একবার সেটা হাতে নিলে অন্তত 2-4জনকে লোক সামনে দাঁড়াতে পারবে না। সুভাষরাও বললেন, তবুও আপনার সাহস আছে বটে, বাপরে। জোজো বলল, আজকে তো সন্ধ্যের সময়। পদ্মনাভন বললেন, আজ আবার সন্ধ্যেবেলা কি হয়েছিল? কাকাবাবু তার উত্তর না দিয়ে জিজ্ঞেস করলেন, পিন্টু টিম এলো কে বলুন তো? পদ্মনাভন বললেন, আরে সে এক মজার ব্যাপার। এই মুদ্রা জালিয়াতি যে প্রধান পান্ডা তার নাম ধুমুল কোল। রায়চৌধুরী আপনি তাকে ধরিয়ে দিলেন। তারপর তাকে জেরা করতে করতে সে এক সময় ওদের দলের একজন হিসেবে পিন্টু ডিমোলের নাম ধাম বলে দিল। এই ডিমোলো লোকটা অনেক বড় ক্রিমিনাল, ওকে আমরা অনেকদিন থেকে খুঁজছি। বেশ কয়েকবার আমাদের হাত পিছলে পালিয়েছে, এবারও ধরা পড়ে গেল। একটা বিনা ক্যাচ বলা যেতে পারে। ধুমুলের সঙ্গে বোধ হয় ওর শত্রুতা আছে, সে ওকে ইচ্ছে করে ধরিয়ে দিয়েছে। কাকাবাবু বললেন, সাবধান, ও যেন পালিয়ে না যায়। আজ সন্ধ্যেবেলাতেই সেরকম একটা চেষ্টা হয়েছিল। জজুই ঘটনাটা বলুক। না থাক, জুজু বেশি লম্বা করে ফেলবে। এখন খেতে হবে, সন্তু বলুক। সন্তু সংক্ষেপে ঘটনাটা জানালো। প্রফেসর ভার্গব বললেন, ও বাপরে বাবা, আবার আজ এরকম কাণ্ড! রায়চৌধুরী, আপনাকে আমি যতই দেখি ততই অবাক হয়ে যাই। আপনার তো যে কোনো সময় সাংঘাতিক একটা কিছু হয়ে যেতে পারে। কাকাবাবু বললেন, এটা এক ধরনের খেলা, একদিন না একদিন তো মরতেই হবে। আমি মৃত্যু নিয়ে খেলা করতে ভালোবাসি, এ পর্যন্ত তো এই খেলায় হারেনি। পদ্মনাভন বললেন, ওরা ধরা পড়লেও সব ব্যাপারটা এখনো মোটেই বোঝা যাচ্ছে না।
আরো অনেক কিছু ঘটবে। ডিমেলোর দল সহজে ছাড়বে না। কাকাবাবু বললেন, সেসব সামলাবার দায়িত্ব আপনাদের পুলিশের ব্যাপার, আমি আর এর মধ্যে নেই। আমি প্রফেসর ভার্গবকে যথাসাধ্য সাহায্য করেছি মাত্র। এখন খাবার দেওয়া হবে না? এবার সবাইকে যেতে হলো পাশের লম্বা হল ঘরে। সেখানে বড় টেবিলের উপর অনেক রকম খাবার সাজানো। মাছ মাংস নেই বটে, কিন্তু নিরামিষ পদে 13-14 রকম, আর 5 রকমের মিষ্টি। নরেন্দ্র বর্মা মুদ্রা জালিয়াতি বিষয়ে কোনো আগ্রহ দেখাননি, এতক্ষণ একটা প্রশ্নও করেননি। এখন খাবারের প্লেট নিয়ে কাকাবাবুর পাশে এসে দাঁড়িয়ে বললেন, নরেন্দ্র, তুমি তো ভার্গবের কেসটা মিটিয়ে দিয়েছো, এখন কি করবে? ফিরে যাবে কলকাতায়? কাকাবাবু বললেন, হ্যাঁ, ফিরে যাব। আমাদের পশ্চিম বাংলায় এর মধ্যে বর্ষা শুরু হয়ে গেছে। এই সময় শান্তিনিকেতনে থাকতে খুব ভালো লাগে। নরেন্দ্র বর্মা বললেন, হ্যাঁ, আমিও একবার শান্তিনিকেতনে বর্ষা দেখতে যাব। তুমি এখানে আরো দিন 7 থেকে যাও না, দুজনে মিলে সমুদ্রে সাঁতার কাটবো। এক সময় গোয়ার বিচে দুজনে অনেক সাঁতার কেটেছি, মনে আছে? কাকাবাবু বললেন, তখন আমার পা খোড়া ছিল না, তখন কম্পিটিশনে তুমি আমার সঙ্গে পারতে না। নরেন্দ্র বর্মা বললেন, সাঁতারের সঙ্গে খোড়া পায়ের সম্পর্ক কি? মাসুদুর রহমান নামে একটা ছেলে 2টো পাই কাটা, সেও তো সাঁতারে ইংলিশ চ্যানেল ক্রস করেছে। এসো, আবার তোমার সঙ্গে এবার একটা কম্পিটিশনে নামা যাক। কাকাবাবু বললেন, ভাইজাগের সমুদ্র তো সাঁতার কাটাই যায় না শুনেছি। নরেন্দ্র বর্মা বললেন, এখানে অনেক ডুবো পাথর আছে, তাই বিপজ্জনক। তবে এখান থেকে খানিকটা দূরে ঋষিকুণ্ডা নামে একটা জায়গা আছে, ভারী চমৎকার, নিরিবিলি, আর সাঁতারও কাটা যায়। ছেলে দুটোকে কলকাতা পাঠিয়ে দিয়ে তুমি আর 7 দিন থেকে যাও। সন্তু কাছে দাঁড়িয়ে খাবার খাচ্ছে, সে শুনতে পেয়ে বলল, মোটেই আমরা ফিরে যেতে চাই না, আমাদের এখন ছুটি। নরেন্দ্র বর্মা জিজ্ঞেস করে বললেন, তুমি সাঁতার জানো সন্তু? সন্তু বলল, মোটামুটি জানি। কাকাবাবু বললেন, আছে নরেন্দ্র, তুমি জানো না, সন্তু তো সাঁতার চ্যাম্পিয়ন, অনেক পুরস্কার টুরস্কার পেয়েছে। নরেন্দ্র বলল, ও তাই বুঝি? আর জোজো? এই একটা ব্যাপারে বাগ্যবাগীর জোজো একেবারে চুপ করে যায়, সে জলকে ভয় পায়। সন্তু অনেক চেষ্টা করেও জোজোকে সাঁতার শেখাতে পারেনি। ঋষিকুণ্ডায় যে গেস্ট হাউস। ঋষিকুণ্ডায় যে গেস্ট হাউসে নরেন্দ্র ভার্মা থাকার ব্যবস্থা করেছেন, তার কাছাকাছি আর কোনো বাড়ি নেই। বেলাভূমি একেবারে ফাঁকা, সমুদ্র আর আকাশ ছাড়া এখানে আর কিছু নেই। কিছু সিগাল পাখি আছে, এখানে বালির রং হলুদ, আকাশ আর সমুদ্র গাঢ় নীল, আর পাখিগুলো ধপধপে সাদা। কাকাবাবু, নরেন্দ্র বর্মা আর সন্তু সকালবেলা অনেকক্ষণ সাঁতার কাটল সমুদ্রে, প্রায় 1 ঘন্টারও বেশি। জোজো বসে রইল পাড়ে। নরেন্দ্র বর্মা অনেকবার বলেছিলেন, খানিকটা নাম্মা, আমরা তোমাকে ধরে থাকবো, কোনো ভয় নেই। জোজো কিছুতেই রাজি হয়নি। এখানে বাতাসে বেশ স্নিগ্ধ, শীতও নেই, গরমও নেই। জোজো দেখল বড় বড় ঢেউ ভাঙতে ভাঙতে সন্তু অনেকটা এগিয়ে গেছে, তাকে ছোট্ট একটা বিন্দুর মতো দেখাচ্ছে। সেদিকে তাকাতে জোজোর বুকটা শিরশির করে ওঠে। যদি সন্তু আর ফিরে আসতে না পারে? কত সময় যে কেটে যাচ্ছে তা ওদের খেয়ালই নেই। জলের মধ্যে থাকতে মানুষের এত ভালো লাগে। জোজো মনে মনে কবিতা বানাবার চেষ্টা করতে লাগলো। আকাশের কোনো সীমা থাকে না, সমুদ্র অন্তলান্ত। এবার অতলান্তের সঙ্গে কি মিল দেওয়া যায়? শান্ত, ভ্রান্ত, না ক্লান্ত? আরও হতে পারে আন্ত, জান্ত, ক্ষান্ত। কবিতা কি আগে থেকে এরকম মিলের তালিকা করে রাখে? অবশ্য আর এরকম কবিতাও লেখা হয়, তাতে মিল থাকে না। পরের লাইন আর কিছুতেই মাথায় আসছে না। জোজো বিড়বিড় করতে লাগলো, আকাশের কোনো সীমা থাকে না, সমুদ্র অতলান্ত, মানুষের তবু ভয়ঙ্কর নেই, মানুষের তবু ভয় ডর নেই, এমনই সেই দুর্দান্ত। জোজো নিজেই নিজের কাঁধ চাপড়ে দিল।
অতলান্তর সঙ্গে দুর্দান্ত, এই মিল ভালো হয়নি। দুর্দান্ত, এটা সন্তুকে শোনাতে হবে। সন্তু অবশ্য ভাববে আমি অন্য কারো লেখা থেকে মুখস্থ বলছি। ও আমার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। হঠাৎ ডান দিকে চোখ পড়তে জোজো চমকে উঠল। সেদিকে একটা বালির পা, তার আড়াল থেকে একটা জুতো পরা মানুষের পা দেখা যাচ্ছে। প্রথমে জোজো ভাবলো ওখানে কি কোনো মৃতদেহ পড়ে আছে। তারপর ভাবলো অনেক লোক সমুদ্রের ধারে বালির ওপর চিৎপাত হয়ে রোদ পোহায়, সেরকম কেউ হতে পারে। কিন্তু এদিকে কোনো লোক আসতে দেখা যায়নি, আর গেস্ট হাউসে অন্য কোনো অতিথিও নেই। আরেকটা কথা ভেবে ভয়ে সন্তুর বুক কেঁপে উঠল। যদি কোনো শত্রুপক্ষের লোক হয়? ডিমেলোর দলে সেই লম্বা লোকটা বসেছিল, সন্তু কিংবা তাকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখবে। এখন যদি জোজোকে ধরে নিয়ে যেতে চায় তাহলে তো কাকা বাবা টের পাবেন না। জোজো একা বাধা দেবে কি করে? এমন যে বিপদ হতে পারে সে কথা কাকা বাবুর মনে পড়েনি। ওরা তিনজন সাঁতার কাটছে, ওদের কাছে কোনো অস্ত্রশস্ত্র নেই। যখন উপরে উঠে আসবে তখন যদি কেউ গুলি করে? সাবধান করে দেওয়া হয়তো জোজোর পক্ষে সম্ভব নয়। জোজো কি একদৌড়ে গেস্ট হাউসে চলে যাবে? কিন্তু ওই লোকটা যদি গুলি করতে চায়? জোজো দৌড়ে পালাতে পারবে না। বালিয়াড়ির আড়াল থেকে শুধু একটা জুতো পরা পায়ে দেখা যাচ্ছে। যদি জোজোকে ধরে নিয়ে যাওয়ার মতলব থাকে তাহলে এতক্ষণ অপেক্ষা করবে কেন? এক এক সময় মানুষ হঠাৎ সাহসী ওঠে। ওখানে কি লুকিয়ে আছে তা জোজোকে দেখতেই হবে। সে বালির ওপর পা টিপে টিপে এগিয়ে গেল। তারপর উকি মেরে আরো অবাক হলো। একটা খুব গাট্টাগুটা চেহারার লোক তার মুখ ভর্তি দাড়ি বসে আছে। সেখানে পা ছড়িয়ে তার পাশে একটা রাইফেল। লোকটি ঘুমে ঢুলে ঢুলে পড়ছে। একটুক্ষণ তাকিয়ে থাকার পর জোজোর ঠোঁটে হাসির ঝিলিক খেলা গেল। এবার সে বুঝেছে যারা গুন্ডা বদমাস তারা কখনো কাজে এসে ঘুমোয় না। ঘুমোয় কারা? যারা পাহারা দেয়। পুলিশ ঘুমোয়, কারখানার দারোয়ান ঘুমোয়। কয়েকদিন আগেই তো কলকাতার একটা ব্যাংকের এক বন্দুকধারী গার্ড ঝিমোচ্ছিল। কয়েকটা বাচ্চা বাচ্চা ডাকাত তার বন্দুকটা কেড়ে নেয়। এই লোকটাকে তাহলে পাহারা নেওয়ার জন্যই রাখা হয়েছে। জোজো ভাবলো এই রাইফেলটাও সরিয়ে রাখলে কেমন হয়। লোকটির ঘুম একেবারে কুম্ভকর্ণের মতো। জোজোর কাছে গিয়ে রাইফেলটা তুলে নিল, এমনকি একবার গলা খাকারি দিল, তবু সে জাগলো না। জোজো কখনো রাইফেল চালায়নি। সন্তু রিভলভার চালাতে ভালোই পারে, কিন্তু সে রাইফেল শিখেনি। হাতে এত বড় একটা অস্ত্র থাকলে নিজেকে খুব হিরো হিরো মনে হয়। জোজো এমনভাবে রাইফেলটাকে তাক করলো যেন তার কাছে সামনে রয়েছে একদল শত্রু, সে সবাইকে খতম করে দিচ্ছে। ট্যাট 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 ট্যাট। সেফটি ক্যাচ করে সরে যেতে দারুণ শব্দে একটা গুলি বেরিয়ে গেল। ভাগ্যিস রাইফেলের নলটা ছিল আকাশের দিকে। ভালোভাবে ধরতে জানে না বলেই বাটের পেছন দিকটায় একটা ধাক্কা লাগলো জোজোর বুকে। এবার দাড়ি গোফালা লোকটি ঘুম ভাঙতে বাধ্য। সে জোজোর হাতে রাইফেল দেখে এমনই ঘাবড়ে গেল যে কি একটা দুর্বোধ্য চিৎকার করে দাঁড়িয়ে পড়ল মাথার উপর হাত তুলে। হঠাৎ গুড়িয়ে বেরিয়ে যাওয়ায় জোজো বেশ ঘাবড়ে গেছে, কিন্তু লোকটির ভয় পাওয়া মুখ দেখে হাসি পেল তার। এই নাকি পাহারাদার। গুলির শব্দ সন্তুরা শুনতে পেয়েছে। তিনজনে উঠে এলে পারে। নরেন্দ্র বর্মা আগে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার জোজো, এ লোকটাকে? জোজো বলল, আপনি ওকে পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলেন? আরো নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল। নরেন্দ্র বর্মা বললেন, আমি তো পাহারাদার রাখিনি। জোজো বলল, তাই বলুন, আমারই প্রথম থেকে সন্দেহ হয়েছিল ও নিশ্চয়ই কাকাবাবুকে মারতে এসেছে। তাই আমি ওর রাইফেলটা কেড়ে নিয়েছি। ওর গায়ে জোর বেশি হতে পারে, কিন্তু আমি এমন একটা ক্যারাচে টেম্পার আনলাম যে এর মধ্যে কাকাবাবু এসে গেলেন এক পায়ে লাফাতে লাফাতে। ক্রাচ দুটো হাতে তুলে নেওয়ার পর বললেন, একে তো দেখেই বোঝা যাচ্ছে পুলিশ। পুলিশদের চেহারা দেখলেই চেনা যায়। লোকটি আবার দুদিকে মাথা নাড়তে নাড়তে বলল, পুলিশ?
পুলিশ? লোকটি ইংরেজি কিংবা হিন্দি জানে না। নরেন্দ্র বর্মা ওর সঙ্গে তেলুগু ভাষায় কয়েকটা কথা বলার পর কাকাবাবুর দিকে ফিরে বললেন, তুমি ঠিকই ধরেছ রাজা। পুলিশ কমিশনার পদ্মনাভন ওকে পাঠিয়েছেন আমাদের দেখাশোনা করার জন্য। এ যা দেখছি, একেই পাহারা দেওয়া দরকার। কাকাবাবু বললেন, আহা বেচারা, ঘুমিয়ে পড়েছিল, নিশ্চয়ই রাত্রিরে ঘুম হয়নি, ওকে বকাঝকা করো না। সন্তু জিজ্ঞেস করলো, হ্যাঁ রে জোজো, তুই সত্যি ওর কাছ থেকে রাইফেলটা কিনে নিয়েছিস? জোজো বলল, ম্যাজিক ম্যাজিক। আমি হুকুম করলুম, অমনি রাইফেলটা ওর হাত থেকে চলে এলো আমার হাতে। গেস্ট হাউসের দিকে ফিরে যেতে যেতে নরেন্দ্র বর্মা বললেন, আমরা এতক্ষণ মজা করে সমুদ্রে সাঁতার কাটলাম, আর জোজো বেচারা একা একা তীরে বসে রইল। ওকে একটা কিছু প্রাইজ দেওয়া দরকার। কাকাবাবু বললেন, জোজো, তুই এবার একটু কষ্ট করে সাঁতারটা শিখে নে। জোজো বলল, এবার প্রচুর ছুটির সময় বাবার সঙ্গে ব্রাজিল যাচ্ছি, ওখানে ঠিক সাঁতার শিখে নিব। সন্তু বলল, সাঁতার শেখার জন্য ব্রাজিল যেতে হবে কেন? এদেশে সাঁতার শেখা যায় না? জোজো বলল, বাহ, ব্রাজিলের জল খুব হালকা, সাঁতার শিখতে মাত্র 2 দিন লাগে, তুই জানিস না? সন্তু তো বলল, জল আবার হালকা আবার ভারী হয় নাকি? জোজো বলল, বারে, হয় না, সব সমুদ্র জল কি একরকম? এমন সমুদ্র আছে যাতে মানুষ পড়ে গেলেও ডুববে না, ব্ল্যাক সি। নরেন্দ্র বর্মা বললেন, তা ঠিকই বলেছে, জোজো অনেক কিছু জানে। শোনো জোজো, আজ খাওয়া দাওয়ার পর তোমাকে এমন একটা জিনিস দেখাবো যা তুমি সারা জীবনেও ভুলবে না। সন্তু জিজ্ঞেস করলো, শুধু জোজোকে দেখাবেন? নরেন্দ্র বর্মা মুচকি হেসে বললেন, হ্যাঁ। খাওয়ার পর একটুখানি বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়া হলো। রাইফেলধারী পুলিশটিকে ছুটি দেওয়া হলেও সে ছুটি নিতে চায় না, বারবার কান মুলে বলতে লাগলো সে আর ঘুমোবে না। তবু নরেন্দ্র বর্মা তাকে বোঝালেন যে তার নামে নালিশ করা হবে না, এখন সত্যিই তাকে দরকার নেই। নরেন্দ্র বর্মাকে সমুদ্রের দিকে এগোতে দেখে জোজো সন্ধিভাবে বলল, আপনি আমাকে কি জন্য দেখাবে বললেন? তাহলে সমুদ্র থেকে যাচ্ছেন কেন? নরেন্দ্র বর্মা বললেন, কেমন, সমুদ্রের দিকে বুঝি কিছু দেখার নেই? গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু ও আশ্চর্যদ্বীপ। আজ ছিল এর প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পড়ে থাকি। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুনদের জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।